হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ডাব্লিউবিসিএস প্রো লাইভ। এবং আমরা সিভিল সার্ভিসের নিরিখে যে প্রতিটি বিষয়ে প্রতিটা টপিককে পুঙ্খানুপুঙ্খ পড়াচ্ছিলাম বা পড়ছিলাম, জানছিলাম, নিরীক্ষণ করছিলাম, তারই পরের টপিক অ্যানশিয়েন্ট হিস্ট্রি, যেখানে আমরা দেখছিলাম সভ্যতার বিকাশ শুরু হয়ে যাচ্ছে, প্রস্তর যুগ পেরিয়ে মানুষ ধাতুর যুগে চলে এসছে এবং ধীরে ধীরে সভ্যতার উত্থান হবে। আজকের ক্লাসে মূলত আমরা যেটা আলোচনা করব বা পড়াশোনা করব সেটা হচ্ছে যে পৃথিবীর প্রাচীনতম যে সভ্যতা তার নিরীক্ষণ করে পাওয়া যাচ্ছে, তাদের মধ্যে প্রথমতম সভ্যতা যেটা ভারতীয় এই উপদেশে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা, সিন্ধু নদীকে কেন্দ্র করে যে সভ্যতা তাকেই আমরা বলছি সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা একটা নদীকে কেন্দ্র করে হচ্ছে মানে তো অনেকগুলো স্পট রয়েছে, অনেকগুলো জায়গা রয়েছে, একটা জনপদ টাইপের, যেখানে টুকরো টাকরা লোকজন, তাদের একটা বিশাল বড় জীবনযাপনের স্টাইল দেখা যাচ্ছে। যেমন ধরো তোমরা যদি কোনো একটা লোকাল জায়গায় থাকো, মূল যে শহর তার থেকে যে মফস্বল পেরিয়ে পেরিয়ে যাচ্ছ, সুতরাং অনেকগুলো জনপদ এবং একটা নদীকে কেন্দ্র করে, ধরো একটা রেল লাইনকে কেন্দ্র করে তুমি যাচ্ছ, ঠিক একই রকম ভাবে সিন্ধু নদীকে কেন্দ্র করে বেশ কিছু জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে সভ্যতা, তাকে আমরা বলছি সিন্ধু সভ্যতা। The history of India traces back to the emergence of the Indus Valley civilization, and it also called as the Harappan civilization. সিন্ধু সভ্যতার সব থেকে প্রাচীনতম যে নিদর্শনের জায়গাটা সেটা হচ্ছে হরপ্পার, সব থেকে বড়তম যে স্থান সেটা হচ্ছে হরপ্পা, এবং সেই নিরিখেই বলা যেতে পারে সিন্ধু সভ্যতার একটা অপর নাম করে দেওয়া হচ্ছে হরপ্পা সিভিলাইজেশন। মূলত প্রাচীনতম সভ্যতা কোনটা বলতে গেলে সেটা চলে আসবে কিন্তু মেহেরগড়ের সভ্যতা, কিন্তু সেটা নব্য প্রস্তর যুগীয় সময়কালের সভ্যতা, যেখানে ধাতু ধীরে ধীরে ঢুকে পড়ছে। কিন্তু এটা ছিল সিন্ধু সভ্যতার আগের যুগের সভ্যতা, মেহেরগড় সভ্যতা। কিন্তু প্রপার শহর, প্রপার একটা সিভিলাইজড একটা একটা কি বলবো সোশ্যাল ইম্প্যাক্ট দেখা যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে পুরোটাই সিন্ধু সভ্যতাকে কেন্দ্র করে। এবং তার সব থেকে বড় নিদর্শনের যে জায়গা দেখা যায় এটা হরপ্পা সভ্যতায় দেখা যায়। এবং সেই নিরিখেই হরপ্পার তো সঙ্গে সঙ্গে তো অনেকগুলো স্পটই তো ছিল, কিন্তু যদি সব থেকে বড় স্থান হরপ্পায়, তাই জন্য এর অপর নাম হরপ্পা সভ্যতাও বলা হয়। কিন্তু যেহেতু হরপ্পার সঙ্গে অন্যান্য জায়গাও রয়েছে এবং সিন্ধু নদীকে কেন্দ্র করেছিল, তাই অনেকে এর নাম দিয়ে থাকেন সিন্ধু সভ্যতা। দ্য অ্যানশিয়েন্ট কালচার থ্রাইভড অ্যারাউন্ড 2500 খ্রিস্টপূর্বাব্দ ইন হোয়াট ইজ টুডে ওয়েস্টার্ন সাউথ এশিয়া, যেটা বর্তমানে দক্ষিণ পশ্চিম এশিয়া, যেখানে মূলত সিন্ধু নদীর বিস্তার, সিন্ধু নদীর চলন, সেখান দিয়েই মূলত এই প্রাচীন সভ্যতা আজ থেকে প্রায় 2500 খ্রিস্টপূর্বাব্দে এর জার্নি ছিল। আর মূলত যেটা বর্তমানে এখন পাকিস্তান এবং পশ্চিম দিককার ভারতবর্ষ, সেইখানে কিন্তু এর বিস্তার, কারণ সিন্ধু নদী সেই অঞ্চলের মধ্যে দিয়েই গেছে। তোমরা ভূগোলের ক্লাসে সেই জার্নি দেখেছো। অ্যামং দ্য ওয়ার্ল্ডস আর্লিয়েস্ট আরবান কালচার, পৃথিবীর সব থেকে পুরনোতম যে শহুরে কালচারগুলো ছিল, সভ্যতা যেগুলো ছিল, নগর সভ্যতা যেগুলো ছিল, সেগুলো কি কি? যেমন ইজিপ্টিয়ান সিভিলাইজেশন, মেসোপটেমিয়াম সিভিলাইজেশন, চাইনিজ সিভিলাইজেশন এবং ইন্ডিয়ান যে সিভিলাইজেশনগুলো ছিল, এদের মধ্যেও সব থেকে পুরনোতম যে সভ্যতা সেটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এবং সেটা সব থেকে বড়ও ছিল, লার্জেস্ট ছিল। প্রসঙ্গত বলে রাখি দিই, যারা নতুন দেখছো তাদের জন্য বলে রাখা কথা, এই সমস্ত নোটপত্রগুলো কিন্তু মাইন্ড ম্যাপ করে এবং পুঙ্খানুপুঙ্খ বাংলা ইংরাজি দুটোতেই রাখা আছে। নোটপত্র কিন্তু তোমাদের দেখো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে যাও এবং সমস্ত নোটপত্র ক্লাসের পর ওখানে দিয়ে দেওয়া হয় টেলিগ্রামে। এবং প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে প্রতিটি বিষয় কিন্তু সিভিল সার্ভিসের মতো করে আলোচনা করা হচ্ছে, যাতে কোনো ফাঁক ফোকর। চলো আমরা এই যে সবচেয়ে বড় যে জার্নি করছি সভ্যতার গল্প, তারই প্রথম পর্ব আর যে বরং আমরা জেনে নিই, জানবো স্যার। ডিউরিং 1920s, 1920 সালের দিকে এক্সকাভেশন অর্থাৎ মাটি খোঁড়াখুড়ির কাজ শুরু হচ্ছে। তাদের দ্বারা
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ভারতের প্রত্নতাত্ত্বিক যে দপ্তর রয়েছে তার দ্বারা মাটি খোঁড়াখুড়ি হচ্ছে এবং মাটি খোঁড়াখুড়ি করে পাওয়া যাচ্ছে যে মহেঞ্জোদারো কিংবা হরপ্পার মতো বা বিশেষ করে সিন্ধু সভ্যতার যে অঞ্চল, সিন্ধু নদীকে কেন্দ্র করে যে অঞ্চল, সেখানে নানা অঞ্চলে কিন্তু এই প্রাচীনতম শহরগুলোকে পাওয়া যাচ্ছে, যাদের মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য প্রাচীন দুই শহর কি, এক মহেঞ্জোদারো আর দুই হরপ্পা। 1920-র দশকে কিন্তু এগুলো পাওয়া যাচ্ছে। মূলত 1920-র দশকের সময় যিনি এই ভারতবর্ষের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল ছিলেন, তার নাম কি স্যার? জন মার্শাল। তারই নিরীক্ষণে দয়ারাম সাহানি এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় এবং তৎসংলগ্ন অন্যান্য ঐতিহাসিক প্রত্নতত্ত্ববিদরা তারা এই ইতিহাসের পাতা মাটি থেকে খুঁড়ে বার করছেন এবং আমাদেরকে আমাদের দেশের সংস্কার ইতিহাস সম্বন্ধে অবগত করছেন। 1924 সালে জন মার্শাল, যিনি তৎকালীন সময় ভারতবর্ষের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল ছিলেন, তিনি ডিক্লেয়ার করছেন যে না, পৃথিবীর সব থেকে প্রাচীনতম একটি সভ্যতার মানে খোঁজ পাওয়া যাচ্ছে। তিনি পাবলিকলি সেটা ডিক্লেয়ার করছেন, কিন্তু সেই সভ্যতাটা কি নাম তা জানা যাচ্ছে না, কারণ তখনও সেই জায়গাগুলোর কি নাম কি ডাক তখনও কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই পৃথিবীর প্রাচীনতম সভ্যতা যে কোথাও একটা খুঁজে পাওয়া গেছে সিন্ধু নদীর আশপাশ দিয়ে, এবং দুখানা মূল শহর পাওয়া যাচ্ছে, একটা মহেঞ্জোদারো এবং একটা হরপ্পা, তা কিন্তু ঘোষণা করে দিচ্ছে 1924 সালে জন মার্শাল। এই ভদ্রলোকই হলেন জন মার্শাল, তদানীন্তন সময়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল ছিলেন। তো এই যে সিন্ধু সভ্যতার বিস্তার, আর যে চলন বলন, কোন জায়গায় কি ছিল না ছিল, তার এবার গল্পগুলোতে আমরা ডেপথে ঢুকবো এবং এক একটা অ্যাঙ্গেল, এক একটা পার্সপেক্টিভ আমরা ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ দেখব। ইম্পর্টেন্ট সাইটস অফ আইভিসি বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে নিয়ে এবার চর্চা করবো স্যার। প্রথমেই যদি দেখা যায় যে এর বিস্তার থেকে কোথায় ছিল, তাহলে প্রথমে যেটা দেখা যাবে যে উত্তর দিকে মান্ডা নামক এক জায়গায় এর বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে। এটা কোথায়? জম্মু কাশ্মীর। আর দক্ষিণ দিকে তাইমাবাদ, যেটা মহারাষ্ট্রে বর্তমানে অবস্থিত, এখানে একটা এই সময়কার বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। আবার একই রকম ভাবে পশ্চিম দিকে উৎকঞ্জেন্দর, যেটা বর্তমানে পাকিস্তানের আন্ডারে পড়ছে এখন, এইখানে এই বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। আবার পূর্ব দিকে আলমগীরপুর, দিল্লির নিকটবর্তী একটা জায়গা, ইউপিতে অবস্থিত, এখানেও এই বৈশিষ্ট্য দেখা যাচ্ছে এই সময়কার। অর্থাৎ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কতখানি বিস্তৃত ছিল, তার বিস্তার কতখানি যদি বলা হয়, তাহলে উত্তরে মান্ডি থেকে দক্ষিণে দাইমাবাদ, পূর্বে আলমগীরপুর থেকে পশ্চিমে সুৎখানজেন্দের অব্দি এই সভ্যতার বিস্তার ছিল। এতখানি এরিয়া জুড়ে একটা নগর কেন্দ্রিক সভ্যতা এক্সটেন্ডেড ছিল। এবার যদি প্রতিখানা জায়গাকে খুঁটিনাটি করে দেখা যায়, তাহলে কি কি দেখতে হবে? একটু আগেই বলা হলো উত্তরতম পয়েন্টের নাম মান্ডা, দক্ষিণতম পয়েন্টের নাম বলা হলো তাইমাবাদ, মহারাষ্ট্র, উত্তরতম দক্ষিণতম। উৎখানজেন্দার বলা হলো পাকিস্তানের আন্ডারে বর্তমানে রয়েছে পশ্চিম দিকে, এবং পূর্ব দিকে আলমগীরপুর, দিল্লির নিকটবর্তী জায়গা, এখানে অবস্থিত। মাঝখানে দেখো এতগুলো জায়গা ছিল যেখানে এই নগর ভিত্তিক সভ্যতা, তৎকালীন যুগে সব থেকে প্রাচীনতম সভ্যতা, মানুষরা সেখানে নগর জীবন, মানে সুন্দর জীবনযাপন, পরিবেশ পরিস্থিতি, অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত কিছু কিন্তু করে ফেলেছে। এই যে নগর জীবনের যে গল্প, চাষবাস, ব্যবসা বাণিজ্য, কিংবা কিংবা আর্ট অ্যান্ড কালচার, গান বাজনা, শাসন ব্যবস্থা, সমস্ত কিছু দিয়ে বর্তমানের যেমন সভ্যতা চলছে, মানব সভ্যতা, তেমনই প্রাচীনতম মানব সভ্যতা এই যুগে এস্টাবলিশ হচ্ছে বিভিন্ন টুকরো টাকরা এলাকার মধ্যে। টোটাল এরিয়াটা এর মধ্যে, কিন্তু সেখানে বেশ কিছু ইম্পর্টেন্ট স্পট ছিল। সেই ইম্পর্টেন্ট স্পটগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কি, সব থেকে লার্জেস্ট কোনটা? হরপ্পা। আর কি কিসের জায়গা আছে? মহেঞ্জোদারো। তবে কিন্তু এই মাঝখানের একটি নদীকে কেন্দ্র করে কি, সিন্ধু নদীকে কেন্দ্র করে তার আশপাশের অববাহিকা অঞ্চলে এই কাণ্ডগুলো ঘটছে।
মহেঞ্জোদারো মূলত সিন্ধু নদীর পার্শ্ববর্তী এলাকায় রয়েছে, কিন্তু হরপ্পা যদি বলা হয় সেটা স্যার হয়ে যাবে রাভি নদীর তীর। রাভি নদীর তীরে কিন্তু তার অবস্থান। সিন্ধু নদী, রাভি নদী পড়েছে, তার তীরে হচ্ছে হরপ্পা সভ্যতা বিস্তৃত। এই যে জার্নিগুলো এবং কার পাশে কোনটা, সেগুলো আমাদেরকে একটু ডিটেলে পড়তে হবে এবং কোত্থেকে কি পাওয়া যাচ্ছে, সেই যুগের ইতিহাস, সেই যুগের সভ্যতা সে জানতে হবে। এটা কি, যদি এই জায়গাগুলোর মধ্যে অন্যান্য ইম্পর্টেন্ট পয়েন্ট দেখা যায়, তাহলে কি কি পয়েন্ট দেখব? রোপার, যেটা সুতলেজ নদীর তীরে অবস্থিত ছিল, সেখানে ডগ বারিয়াল উইথ হিউম্যান, অর্থাৎ পার্টিকুলার মানুষের সঙ্গে কুকুরের কঙ্কাল সেই এলাকায় পাওয়া যাচ্ছে, মানে মানুষ আর কুকুরের সহাবস্থান দেখা যাচ্ছে। পানওয়ালি, ঘাঘর রিভারের পার্শ্ববর্তী একটা স্থানে স্পট এটা, সেখানে কিসের এভিডেন্স পাওয়া যায়? লার্জেস্ট বার্লি গ্রেন, সব থেকে বেশি পরিমাণে বার্লি শস্য চাষ করা হতো এখানে। রেডিয়াল স্ট্রিট ছিল, রাস্তাঘাট ছিল। ক্লে মডেল অফ প্লাগ, লাঙলের মাটির তৈরি নাঙলের মূর্তি পাওয়া গেছে সেখানে। কোট দিজি, মূলত সেটা পাওয়া গেছে ইন্দাসের তীরে, সিন্ধু নদীর তীরে কোট দিজি পাওয়া যাচ্ছে, এবং সেখানে প্রি হরপ্পান সাইট, মানে একটু হরপ্পার আগ দিয়ে সেখানে একটা সভ্যতা তৈরি হয়ে যাচ্ছে, এবং সেখানে লার্জেস্ট স্টোন টুল পাওয়া যাচ্ছে, মানে প্রস্তর যুগের সময়কাল থেকেই সেখানে মানুষজন জড়ো হওয়া শুরু করে দিয়েছিল। সুরকোটাটা, এভিডেন্স অফ পট বারিয়াল, ঠিক আছে, পাত্র পাত্র পাওয়া যাচ্ছে সেখানে। আলমগীরপুর, এই যে ইউপি দিল্লির উপকণ্ঠেই বলা হলো আলমগীরপুর, হিন্দন নদীর তীরে, হিন্দন রিভার, এটা পরীক্ষায় খুব দেয় যে কোন নদীর তীরে রয়েছে আলমগীরপুরটা, হিন্দু নদীর তীরে। সেখানে পরবর্তী হরপ্পা যুগের সভ্যতার পরিচয় দেখা যাচ্ছে। একই রকম ভাবে সুতকাঞ্জনদার, যেটা পশ্চিমতম, সেখানে পাওয়া যাচ্ছে দাস নদীর তীরে একটা নগরভিত্তিক সভ্যতা। মান্ডা, এটা উত্তরতম পয়েন্ট বললাম জম্মু কাশ্মীরে, সেটা চেনাব রিভারের তীরে অবস্থিত ছিল। রংপুর, রংপুর পার্টিকুলারলি দেখো গুজরাটের এই যে গালফ অফ খাম্বাত তার নিকটবর্তী জায়গা, সেখানটাই অবস্থিত। এখানে মাদার রিভারের পাশে গুজরাটে এটা অবস্থিত। এখানে ইয়েলো অ্যান্ড গ্রে কালার পট অফ প্রি হরপ্পান, অর্থাৎ হরপ্পার একটু আগ দিয়ে সেখানকে যে মানুষরা বসবাস করত, সেই প্রি হরপ্পান যুগের মানুষরা সেখানকার হলুদ এবং ধূসর বর্ণের কালারের পাত্র ব্যবহার করতো, তার পরিচয় পাওয়া যাচ্ছে এখানে। আল্লাহাদিনো, এটাও একটা স্পট আছে আল্লাহাদিনো, সেটাও পার্টিকুলারলি ইন্দাস রিভারের পার্শ্ববর্তী এলাকায় তৈরি মানে এটা পাওয়া গেছে, এই যে এরকম জায়গায় আল্লাহাদিনোটা এখানটা, ঠিক আছে। আর আমরি, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, ইন্দাস রিভারের পার্শ্ববর্তী একটা স্পট নিদর্শন, এটাও প্রি হরপ্পান সাইট, মানে হরপ্পা সভ্যতা তৈরি হওয়ার ঠিক আগ দিয়ে তো লোক ওখানে জড়ো হতে হবে, তবে না সিভিলাইজেশনটা আসবে। এইরকম ভাবে চারিদিকে টুকরো টাকরা প্রচুর জায়গাতে এই হরপ্পা যুগের সভ্যতা বিস্তারিত পরিচিতি। তার মানে উত্তরে মান্ডা, দক্ষিণে দাইমাবাদ, পূর্বে আলমগীরপুর এবং পশ্চিমে সুতকাঞ্জনদার, এই হচ্ছে হরপ্পা সভ্যতার এক্সটেনশন। এইবার এই যে জায়গাগুলো দেখলাম, এখানকার মধ্যে থেকে স্পেসিফিক কিছু পয়েন্ট আমাদের জানতে লাগবে। কি জানতে লাগবে স্যার? প্রথমেই চলে আসা যাক হরপ্পা সভ্যতার গল্পতে, বা হরপ্পাতে কি কি জিনিস পাওয়া গেছে জানতে হবে। তিনি এই হরপ্পার জায়গাটা আবিষ্কার করেছিলেন কে? মাটি খুঁড়ে খনন কার্য করেছিলেন কে? তিনি হচ্ছেন আর কেউ নন, দয়ারাম সাহানি। এই কোশ্চেনে যে কতবার পরীক্ষায় দিয়ে তার কোনো ঠিক নেই। হরপ্পার আবিষ্কর্তার নাম কি? দয়ারাম সাহানি। কত সালে তিনি আবিষ্কার করছেন? সালটাও আসে 1921 সালে। লোকেশন কোথায়? যেটা বর্তমানে রবি নদী আর এই পার্শ্ববর্তী জায়গায় তার অবস্থান, তার মানে পাওয়া গেছে সেখানটা। কোন জায়গা? যেটা বর্তমানে পশ্চিম পাঞ্জাব, অর্থাৎ পাকিস্তানের মধ্যে যেটা রয়েছে, তার মন্টেগুমারি জেলার মধ্যে এটা পাওয়া অবস্থিত। কি পয়েন্ট, এখান থেকে কি কি জিনিস দেখা যাচ্ছে, কি কি জিনিস পাওয়া যাচ্ছে? স্যান্ডস্টোন স্ট্যাচু অফ হিউম্যান অ্যানাটমি, অর্থাৎ মানব কঙ্কাল পাথরের তৈরি পাওয়া যাচ্ছে। মানবের শরীরের প্রতিকৃতি পাওয়া যাচ্ছে পাথর দিয়ে, স্যান্ডস্টোন দিয়ে। তার স্ট্যাচু পাওয়া যাচ্ছে, শস্যাগার পাওয়া যাচ্ছে, গ্র্যানারিজ পাওয়া যাচ্ছে, এবং বুলক কার্টস, অর্থাৎ গরুর গাড়ি পাওয়া যাচ্ছে।
তো এইগুলো হচ্ছে হরপ্পার মূল মূল বৈশিষ্ট্য। মিনিমাম এই কটা পয়েন্ট তোমাকে মাথার মধ্যে রাখতে হবে যে হরপ্পা আবিষ্কর্তার নাম হচ্ছে দয়ারাম সাহানি, 1921 সাল, রবি নদীর তীরে অবস্থিত, যেটা বর্তমানে পশ্চিম পাঞ্জাবে বা পাকিস্তানের পার্টিকুলারলি পশ্চিম পাঞ্জাবের মন্টেগু জেলায় অবস্থিত, এবং সেখানে স্যান্ডস্টোন স্ট্যাচু অফ হিউম্যান অ্যানাটমি, গ্র্যানারিস এবং ব্লক কাটস পাওয়া যাচ্ছে। এরপরে যদি চলে আসা যায় দ্বিতীয় বৃহত্তম নিদর্শনযুক্ত অঞ্চল, সেটা হচ্ছে মহেঞ্জোদারো। তার কথাটার মানে কি? মাউন্ট অফ ডেড, বা বাংলায় বললে এটার মানে হয়ে যাবে মৃতের স্তূপ। এটাও বহুবার পরীক্ষা আসে। মহেঞ্জোদারো কথার অর্থ এর স্তূপ। এটার কে আবিষ্কর্তা? ওই রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, 1922 সাল। তাহলে আগেরটার নাম হচ্ছে দয়ারাম সাহানি হরপ্পা, পরের জনের নাম মহেঞ্জোদারো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এই দুটো খুব গুলিয়ে যায় বাবা, যে কোনো একটা মনে রাখবে তাহলে কিন্তু গুলাবে না পরীক্ষা। লোকেশন মহেঞ্জোদারোর, এটাও বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব জেলার মধ্যে অবস্থিত, মানে পাঞ্জাবের যে ওয়েস্ট পাঞ্জাব যে অঞ্চলটা তার লারখানা ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত, এবং সেটা কিন্তু প্রপারলি ইন্দাস রিভারের তীরে অবস্থিত। মানে মহেঞ্জোদারো কিন্তু ইন্দাস রিভারের তীরবর্তী, কিন্তু হরপ্পা রাভি নদীর তীরবর্তী। তোমাদের হতেই পারে ম্যাচ পয়েন্ট দিতে পারে, দিয়ে বলতে পারে যে এইটা হচ্ছে এই আইভিসি বা ইন্দাস সিভিলাইজেশনের বিভিন্ন রকম উল্লেখযোগ্য স্পট, আর কার পাশে কোনটা ইম্পর্টেন্ট নদী, কোন নদীর থেকে কোন সভ্যতা তৈরি হয়েছিল, তোমাকে মিস ম্যাচ করে দেবে, তোমাকে বলবে ম্যাচ করে দেখাও। তো এরকম ভাবে কিন্তু রিভার সিস্টেম মনে রাখতে হবে যে কার পাশে কোনটা অবস্থিত। আর কি দেখবো, কি পয়েন্ট কি? মহেঞ্জোদারোতে বিশাল বড় স্নানাগার পাওয়া যাচ্ছে, বাথরুম যাকে বলা হয়, গ্রেট বাথ। শস্যাগার পাওয়া যাচ্ছে এখানে। ব্রোঞ্জ ডান্সিং গার্ল, অর্থাৎ ব্রোঞ্জের মূর্তি, নৃত্যরত একটি মেয়ের ব্রোঞ্জের মূর্তি পাওয়া যাচ্ছে। শিল অফ পশুপতি মহাদেবা, অর্থাৎ পশুপতি শিব ঠাকুরের এক ধরনের সব থেকে প্রাচীনতম যে পটশিব যাকে বলা হয়, একটা শিলমোহর পাওয়া যাচ্ছে এখান থেকে। স্টিরাটাইট স্ট্যাচু অফ বিয়ার্ড ম্যান, দাড়িওয়ালা একজন মানুষের, তাকিয়ে দেখো, দাড়িওয়ালা একজন মানুষের মূর্তি পাওয়া যাচ্ছে, যেটা স্টিরাটাইট দিয়ে তৈরি। আ পিস অফ ওভেন কটন, ঠিক আছে, কটনের ওভেন পিস পাওয়া যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, যে মিনিমাম মনে রাখতে হবে মহেঞ্জোদারোতে কি কি জিনিস পাওয়া গেল। তো মূলত দেখো দুই জায়গাতেই কিন্তু স্নানাগার এবং শস্যাগার ছিল। যদি বলা হয় সব থেকে বড় স্নানাগার কোথায় ছিল, তাহলে তখন তুমি বলবে মহেঞ্জোদারো। আর যদি বলা হয় সব থেকে বড় শস্যাগার কোথায় ছিল, তাহলে তখন তুমি বলবে কি, হরপ্পা। এই দুটোকে নিয়ে কিন্তু কোনো রকম গোলমাল যেন না খায়। ক্যানারিস দুই জায়গায় ছিল, স্নানাগারও দুই জায়গায় ছিল, কিন্তু সব থেকে বড় বললে ক্যানারিস বললে হয়ে যাবে হরপ্পা, আর স্নানাগার বললে হয়ে যাবে মহেঞ্জোদারো। ঠিক আছে, চলো চলে আসি পরের পয়েন্টে, সুতকাঞ্জনদার। এটার আবিষ্কর্তার নাম হচ্ছে স্টেইন। কত সালে? 1929 সাল নাগাদ। কোথায় সুতকাঞ্জনদারটা অবস্থিত? তাস্ত রিভার, পাকিস্তানের বালোচিস্তান, যেটা নিয়ে এখন খুব ঝামেলা চলছে, এই বালোচিস্তানের দাস্ত নদীর তীরে, সাউথ ওয়েস্টার্ন বালোচিস্তান, সেইখানে অবস্থিত হচ্ছে সুতকাঞ্জনদার, অর্থাৎ পশ্চিমতম নিদর্শন। কি পয়েন্ট কি? এইখানটা দিয়ে মূলত এই যে বালুচিস্তানের এই পয়েন্টটা দিয়ে চারিদিকে এই যে মিশর, মেসোপটেমিয়ার যে ব্যবসা বাণিজ্য হতো, বাণিজ্যের জন্য এই বন্দর খুব ইম্পর্টেন্ট ছিল। আ ট্রেড পয়েন্ট বিটুইন হরপ্পা অ্যান্ড ব্যাবিলন। ব্যাবিলনীয় সভ্যতা আমরা জানি, রোম, গ্রিস, ব্যাবিলিয়ন সভ্যতা ইতালির। এই ব্যাবিলনের সঙ্গে হরপ্পার যে বিজনেস হতো, ট্রেড হতো, তার মেন ব্যবসা বাণিজ্যের কেন্দ্র পয়েন্টটা ছিল সেটা হচ্ছে পাঞ্জাব। এই কারণে এটা বেশি করে মনে রাখতে হবে। এটা বর্তমানে দক্ষিণ পশ্চিম বালুচিস্তান প্রভিন্সের দাস নদীর তীরে অবস্থিত। চানহুদারো, এটা একটা ইম্পর্টেন্ট সাইট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের। আবিষ্কর্তার নাম কি? NG মজুমদার, একজন বাঙালি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনা করা, এবং তিনি পরবর্তীকালে সেখান থেকে পাস আউট হয়ে প্রত্নতত্ত্ববিদ, তিনি দেশের ইতিহাসকে ঘুরে বার করছেন। যদিও মাত্র 40 বছরের বয়সে কর্মরত অবস্থাতেই তিনি ওই ওয়েস্ট পাকিস্তান ওই অঞ্চলটাই তিনি মারা যাচ্ছেন।
যাই হোক, তো 1931 সালে এই এনজি মজুমদার কানুদারো অঞ্চলটার আবিষ্কার করছেন এবং এটা সিন্ধু নদীর তীরবর্তী সিন্ধ প্রভিন্স এখানে অবস্থিত। কি পয়েন্ট কি, ফিড মেকার শপস পাওয়া যাচ্ছে আর ফুটপ্রিন্ট অফ এ ডগ চেজিং আ ক্যাট, মাটিতে পায়ের ছাপ পাওয়া যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে এটা বিড়ালকে তাড়া করেছে একটা কুকুর। এইরকম অবস্থায় পায়ের ছাপ পাওয়া যাচ্ছে ওই অঞ্চল। কানুদারো এবং এনজি মজুমদার, এই এনজি মজুমদারই আরেকটা জায়গায় এসে করেছেন। সেটা কোথায়, খুব ইম্পর্টেন্ট স্পট, সেটা হচ্ছে আমরি। 1935 সালে তিনি সেটা আবিষ্কার করছেন। 1931 সালে করছেন চানুদারো আবিষ্কার। তার 4 বছর পর 1935 সালে আমরি তিনি আবিষ্কার করছেন এবং সেটাও কিন্তু ইন্দাস রিভারের পার্শ্ববর্তী জায়গাতেই অবস্থিত। এই আমরিতে পাওয়া যাচ্ছে অ্যান্টিলোপ অর্থাৎ হরিণের যে শিং সেটা পাওয়া যাচ্ছে এই অঞ্চল থেকে। বিশেষত্বভাবে অনেক কিছুই পাওয়া গেছে, তার মধ্যে বিশেষ যে জায়গাগুলো হচ্ছে এইগুলো কি পয়েন্ট। তো যদি আমরা মূল ইম্পর্টেন্ট সাইট, প্রচুর তো সাইট রয়েছে হরপ্পা বা সিন্ধু সভ্যতার যুগে, তার মধ্যে মূল ইম্পর্টেন্ট সাইটগুলোকে যদি একবার লিস্ট আউট করে নিই, যেগুলো আমাদের মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে। তোমাদের কিন্তু নোটটা খুব কাজের নোট, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে, অবশ্যই সেখান থেকে পড়ে নিও বা নিয়ে নিও। তো কালীবঙ্গান একটি গুরুত্বপূর্ণ সাইট, যেটা 1953 সালে ঘোষ আবিষ্কার করছেন। রাজস্থানের ঘগ্গর নদীর তীরে অবস্থিত কালীবঙ্গান। এখানে কি কি পাওয়া যাচ্ছে, ফায়ার অল্টার, ক্যামেল বোন, উটের হাড় পাওয়া যায়। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, উটের হাড় কোথায় পাওয়া যায়, কালীবঙ্গান কথার মানে কি, কথার মানে হচ্ছে কালো বালা, মানে হচ্ছে কালো বালা। উডেন প্লাক, কাঠের নাঙল পাওয়া যাচ্ছে এই অঞ্চল। লোথাল, এটা আবার গালফ অফ ক্যাম্বে বা খাম্বাত উপসাগরের পাশে ভাগবা নদী, যেটা তোমাদের রিভার সিস্টেম পড়াই ভাদ্রা ভাগবা, সেই রিভারের পাশে গুজরাট অঞ্চলে অবস্থিত লোথাল। আর রাও 1953 সালে আবিষ্কার করছেন লোথাল এবং এখানেই প্রথম ম্যানমেড পোর্ট তৈরি করা হয়েছিল, অর্থাৎ কৃত্রিম বন্দর স্থাপন করা হয়েছিল। ডকইয়ার্ড, সব থেকে বড় জাহাজের রাখার জন্য জায়গা তৈরি করা হয়েছিল ডকইয়ার্ড। রাইস হাস্ক, ধানের তুষ পাওয়া যায় এখান থেকে। ফায়ার অল্টার্স, আগুনের বেদি পাওয়া যায়, অগ্নিবেদি। চেস প্লেয়িং, দাবা খেলার গুটি পাওয়া যায় এখান থেকে। অর্থাৎ দাবার গুটি, এগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট বাবা, পরীক্ষায় কোশ্চেন আসে। দাবার গুটি, অগ্নিবেদি, মানে পুজো আচ্ছা হতো তার বৈশিষ্ট্য, বা রান্না বান্না হতো তার বৈশিষ্ট্য। রাইস হাগ, ধানের তুষ কোথায় পাওয়া যায়, ধান চাষের বৈশিষ্ট্য, এই লোথাল খুব ইম্পর্টেন্ট। জাহাজের মেরামতি করার জায়গা, ডকইয়ার্ড কিংবা বন্দর, সবই কিন্তু ইম্পর্টেন্ট। ফুৎকার কাটা, এটা আবার জেপি যোশী করেছেন আবিষ্কার 1964-এ। গুজরাটে এর অবস্থান। এখানে ঘোড়ার হাড় পাওয়া যায়, বোনস অফ হর্সেস, ঘোড়ার হাড় খুব ইম্পর্টেন্ট। বিটস পাওয়া যায়। বনওয়ালি, RS-20 আবিষ্কার করছেন 1974-এ, যেটা হরিয়ানার হিসার জেলাতে অবস্থিত বনওয়ালি। এখানে বিটস পাওয়া যাচ্ছে, বার্লি পাওয়া যাচ্ছে। এভিডেন্স অফ বোথ প্রি হরপ্পান অ্যান্ড হরপ্পান কালচার, হরপ্পা যুগ এবং তার একটু আগের দিককার যুগের যে কালচার সংস্কৃতি, তার বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে এই বানোয়ালিতে। ধোলাভিরাতে কি পাওয়া যাচ্ছে, এই ধোলাভিরা আবিষ্কার করছেন RS-20 1985-এ। গুজরাটের রান অফ কচ্ছে, কচ্ছের রনে ধোলাভিরাতে এটা আবিষ্কার হচ্ছে, যেখানে ওয়াটার হার্নেসিং সিস্টেম, অর্থাৎ পার্টিকুলারলি জলসেচ ব্যবস্থা কিংবা ওয়াটার রিজার্ভার, জল সংরক্ষণ করার জন্য, জলের ট্যাঙ্ক, রিজার্ভার, সেচ কার্যের জন্য এগুলো পাওয়া যাচ্ছে ধোলাভিরা অঞ্চল। অর্থাৎ স্যার এই বৈশিষ্ট্য ডাইরেক্ট কোশ্চেন দিয়ে বলো কোথায় কি পাওয়া গেছে, এই জন্য কিন্তু ডিটেল নোট আমাদের দিয়ে দেওয়া হচ্ছে। জায়গাগুলোকে একটু ভালো করে পড়ে নিও এবং সেই জায়গাগুলোর কথা বলে রাখলাম বাবা, তার বাইরে কোনো কোশ্চেন দেয় না। যা যা দরকার সমস্ত ইন ডেপথ তোমাদের কিন্তু আমরা এখানে বলে দিচ্ছি, ঠিক আছে। চলে আসা যাক এবার
বেশ কিছু পয়েন্টে যদি একটু অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচে চলে যাই আমরা, বিউরোক্রেটিক অ্যাপ্রোচ অনুযায়ী, তাহলে দেখবো স্যার যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমরা দেখতে পেলাম সিন্ধু নদীকে কেন্দ্র করে, এখানে যুগের তালে তালে তিনটে রকম ফেজ দেখা যাচ্ছে যে সভ্যতাটা কি করে আধুনিকতম হচ্ছে বা সভ্যতার বিচরণটা বোঝা যাচ্ছে। দেখা যাবে ৩৩০০ থেকে ২৬০০ এই খ্রিস্টাব্দের মধ্যে হরপ্পা সভ্যতার বা সিন্ধু সভ্যতার একটা প্রাথমিক কালচার ছিল। পরবর্তীকালে সেই কালচারটা একটু পাল্টে যাবে। তো প্রথম দিককার কালচারকে বলা হবে আর্লি হরপ্পান ফেজ, পরবর্তী কালচারকে বলা হবে ম্যাচিওর হরপ্পান ফেজ, যেখানে অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে হরপ্পান সভ্যতা। কত সময়? ২৬০০ থেকে ১৯০০ খ্রিস্টপূর্বাব্দ এই সময়। তারও পরবর্তীকালে দেখা যাবে এখানে হরপ্পা সভ্যতার শেষের গল্প দেখতে পাওয়া যাচ্ছে যে একদম তৈরি হয়ে রয়েছে, জীবনযাপন একটু কঠিনতম হয়ে যাচ্ছে, রাজনীতি দ্বন্দ্ব চলে আসবে, এই বৈশিষ্ট্যগুলো সেটাকে দেখতে পাবো লেট হরপ্পান ফেজ, অর্থাৎ ১৯০০ থেকে ১৩০০ BC এই সময়। অর্থাৎ হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার যে বিচরণ, তারও তিনটে ফেজে তিন রকমের গল্প দেখা যাচ্ছে। যেমন প্রস্তর যুগে আমরা পেয়েছিলাম না, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ, তেমনভাবে হরপ্পা সভ্যতার ক্ষেত্রেও কিন্তু তিনখানা ফেজ দেখা যায়। সেটা হচ্ছে আর্লি, তারপরে ম্যাচিওর এবং আফটার অল লেটার হরপ্পান ফেজ। এবং এই ফেজগুলো যদি অ্যানালিসিস করি তাহলে কি কি বিষয় দেখতে পাবো? দ্য আর্লি হরপ্পান ফেজ ইজ লিঙ্ক টু হোয়াট ইজ কল্ড হারকা ফেজ। প্রথম যুগের এই হরপ্পার যে সভ্যতার কালচার, তাকে আমরা বলছি হারকা ফেজ। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং সিভিল সার্ভিসের জন্যই ইম্পর্টেন্ট, অন্য রকম কিছু নয়। দিয়ে দেয় সেটা অন্য কথা, তবে এই ধরনের ডেপথে পড়াশোনা কিন্তু সিভিল সার্ভিসের জন্যই। তো হারকা ফেজ, যেটা মূলত ঘগ্গার এবং হাকরা রিভারের পার্শ্ববর্তী অববাহিকা অঞ্চলে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু প্রাচীনতম হরপ্পার নিদর্শন। এখানে সাম অফ দ্য আর্লিয়েস্ট নোন স্যাম্পল অফ ইন দ্য স্ক্রিপ্ট আর ডেটেড টু অ্যারাউন্ড 3000 BC। সেই সময় বেশ কিছু সিন্ধু যুগের স্ক্রিপ্ট পাওয়া যাচ্ছে যেগুলো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, কিন্তু সেটা সেই সময়কার সবথেকে প্রাচীনতম স্ক্রিপ্ট কিছু কিছু পাওয়া গেছে, যেটা আজ থেকে প্রায় ৩০০০ খ্রিস্টপূর্বাব্দের আগের। This period was marked by the rise of centralized administration. কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, যেমন আমাদের কেন্দ্র সরকার থাকে, রাজ্য সরকার থাকে, তো কেন্দ্রীয় শাসন ব্যবস্থার লক্ষণ জানা যাচ্ছে সেই সময়। অ্যান্ড অ্যান ইনক্রিজিংলি আরবান ওয়ে অফ লাইফ, শহুরে জীবনযাপনের নিদর্শন পাওয়া যাচ্ছে সেই সময়তে। মানে একদম শুরুর দিকেই হরপ্পা সভ্যতা, যদি প্রি হরপ্পান থেকে হরপ্পান যুগে চলে আসি তাহলে দেখতে পাবো সেই যুগে কিন্তু কেন্দ্রীয় শাসনতন্ত্র এস্টাবলিশ হচ্ছে এবং মানুষজন শহুরে কালচারে জীবনযাপন করছে। দ্য ট্রেড কানেকশন ওয়ার এস্টাবলিশড অ্যান্ড দ্য এগ্রিকালচার ফ্লাওয়ারিস্ট, ক্রপস লাইক পিস, সিসাম, ডেটস অ্যান্ড কটন ওয়ার কাল্টিভেটেড। এত পরিমাণে চাষবাস অতিরিক্ত পরিমাণে হচ্ছে, সেই সময় মটর, তিল, খেজুর কিংবা তুলোর মতো অতিরিক্ত উৎপাদনের জন্য সেইগুলোকেই রপ্তানি আমদানি করা হচ্ছে সারা পৃথিবী জুড়ে। সাইট অফ কোট দিজি illustrates the developmental stage just before the civilization reached its mature form. হরপ্পা যুগের যে ম্যাচিওর ফর্ম ছিল, এই যে অর্থাৎ হাকরা ফেজ পেরিয়ে যায়, মানে প্রথম যে যুগটা, তাকে আমরা আর্লি হরপ্পান ফেজ বা হাকরা ফেজ বলতে পারি। এই হাকরা ফেজটা যখন আরেকটু ম্যাচিওর হয়ে, তখন আমরা কি বলবো? ম্যাচিওর হরপ্পান। তো এর যে ট্রানজিশন পয়েন্ট কোথায় পাই আমরা? কোট দিজিতে পাই। এই ট্রানজিশনটা পয়েন্ট আমরা কোন জায়গায় এই বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি? কোট দিজিতে বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। কোট দিজি যেভাবে উন্নত হয়ে যাচ্ছিল, তাতে বোঝা যাচ্ছে এটা ওই আরো বেশি করে আধুনিকতম শহরে, আধুনিকতম সভ্যতায় উত্তীর্ণ হচ্ছে। By approximately 2600 BC, the Indus Valley civilization had transitioned into its mature phase. এই ম্যাচিওর অবস্থায় আসতে গিয়ে বয়সকাল চলে এসছে আজ থেকে প্রায় 2600 খ্রিস্টপূর্বাব্দ আগে। Early settlements evolved into large urban centers such as Harappa and Mohenjo-daro in present-day Pakistan and Lothal. মূলত তিনটে জায়গায় বড় বড় জনপদ তৈরি হচ্ছে, শহর কেন্দ্রিক, নগর কেন্দ্রিক। কোথায় কোথায়? 1 হরপ্পা, 2 মহেঞ্জো-দারো এবং 3 লোথাল।
এই তিনটে জায়গায় সব থেকে বড় বড় শহরের কেন্দ্র বা শহর তৈরি হয়ে যাচ্ছে, বড় বড় জনপদ তৈরি হচ্ছে। Signs of decline began to emerge around 1800 BCE, and by about 1700 BCE, the most major cities had been deserted. এই সময়কালটা থেকে 1800 থেকে 1700 খ্রিস্টপূর্বাব্দের মাঝখানে বেশ কিছু এই সিন্ধু সভ্যতার যে বিস্তার হচ্ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে স্তিমিত হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে বড় বড় শহরগুলো। যাই হোক, ফিচার্স অফ দিস অ্যানশিয়েন্ট কালচার continued to appear in subsequent societies. এই অঞ্চলে যেসব সমাজ ব্যবস্থা ছিল তার তার বিশেষ কিছু বৈশিষ্ট্য এই সময় দেখা যাচ্ছে। আর্কিওলজিক্যাল এভিডেন্স অর্থাৎ প্রত্নতাত্ত্বিক যে উপাদানগুলো সেইগুলো এটাই প্রমাণ করে দিচ্ছে যে পরবর্তীকালের যে হরপ্পার সভ্যতা সংস্কৃতি সেগুলো কিন্তু শেষ হতে হতে অস্তমিত পুরোপুরি হবে 1000 থেকে 900 খ্রিস্টপূর্বাব্দের সময়। অর্থাৎ একটা সভ্যতা উত্থান হচ্ছে, উত্থান থেকে একদম প্রপারলি এস্টাবলিশড হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে তার পতন হয়ে যাচ্ছে 1000 থেকে 900-র মধ্যে, এবং সেখানে থেকে পুরোপুরি সভ্যতা শেষ। কেন শেষ, কি কারণে শেষ, সেটা তো পরে আমরা তাত্ত্বিক দিক আলোচনা করব। আমরা এই সময়তে এই যুগের যে মূল বৈশিষ্ট্য বলছি, বারবার করে আসছি, শহরে কালচার, শহরে কালচার, শহরে কালচার। তো শহরটা কি করে ডেকোরেট হলো এবং তার সংলগ্ন যে আরো বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা কিন্তু এই ক্লাসে দেখে নেব, এবং পরবর্তী ক্লাসে অন্যান্য বৈশিষ্ট্যগুলো এবং তার সঙ্গে সঙ্গে কি করে এই সভ্যতা ধ্বংস হচ্ছে সেই ইতিহাস আমরা দেখে নেব। বলে নাও, শহরে কালচার অর্থাৎ টাউন প্ল্যানিং নিয়ে আমরা একটু গল্প করে নিই। টাউন প্ল্যানিং, নগরকে কি করে তৈরি করছে, তার স্ট্রাকচার কি হচ্ছে, তার প্ল্যানিং কি আছে। হরপ্পাতে দুই ধরনের টাউন প্ল্যান দেখা যাচ্ছে। একটা হচ্ছে আপার টাউন প্ল্যান, আর একটা হচ্ছে লোয়ার টাউন প্ল্যান। আপার টাউন প্ল্যানের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দ্য পার্ট অফ দ্য সিটি দ্য ওয়েস্ট ওয়াজ হায়ার অ্যান্ড ওয়াজ কল্ড সিরাডেল। যে কোনো শহরের পশ্চিম দিকে একটু উঁচু জায়গা যেগুলোতে ছিল সেইখানটাতে দুর্গ বানানো হতো, এবং দুর্গে কারা থাকবে, যারা বড় লোক তারাই থাকবে। তারপরে একটা জায়গা ছিল যেখানে পার্টিকুলার এই উঁচু জায়গা, উঁচু শহরে যেখানে দুর্গ ছিল সেখানে মূলত বড় লোক কারা হবে, যারা অ্যাডমিনিস্ট্রেটর, তারা বসবাস করবে এই অঞ্চলে। ইট ওয়াজ ইউজড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেটর। এবং যে বড় বড় স্নানাগার ছিল সেখানে কারা স্নান করবে, বড় বড় লোকজন। বড় বড় পুলে স্নান করতে যায় যেমন এখনো বড় বড় দিকে, এবং বড় বড় শস্যাগার ছিল, মানে রাজকোষ যেমন হয়, তো বড় শস্যাগার, গ্রেট বার্থ সবই এই আপার টাউন সিস্টেমে দেখতে পাওয়া যাচ্ছে। আর সাধারণ মানুষের জন্য যে টাউন প্ল্যান, লোয়ার টাউন প্ল্যান, সেখানে পাওয়া যাচ্ছে দ্য পার্ট অফ দ্য সিটি ইস্ট ওয়াজ লোয়ার বাট লার্জার। এটা বেশ বড় এলাকা নিয়েছিল, তার বিস্তীর্ণতা বেশি, কিন্তু এটা পূর্ব দিকে। পশ্চিম দিকে হচ্ছে আপার টাউন অ্যান্ড ইস্টার্ন দিকে হচ্ছে লোয়ার টাউন, যেটা মাসের জন্য, জনগণের জন্য। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, বড় লোকদের জন্য। আর এই সাধারণ মানুষের জন্য বলেই, কমন পিপুলের জন্য বলে এটা বেশি লার্জ পোর্শন ছিল এই লোয়ার টাউনটা। এটা হচ্ছে বেসিক বৈশিষ্ট্য হরপ্পার টাউন প্ল্যানের। আমরা যদি এই বৈশিষ্ট্যগুলোকে একটু পুঙ্খানুপুঙ্খ বিভিন্ন পয়েন্টে খুঁটি খুঁটি পর্যবেক্ষণ করি তাহলে কি দেখতে পাবো? The Harappan civilization stood out for its advanced urban planning. হরপ্পা সভ্যতা আলাদা করে নজর কাড়ে এই কারণেই, কারণ এই সময় নগর সভ্যতা তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রস্তর যুগের পরেই ফট করে মানুষ চলে আসে শহর কেন্দ্রিক সভ্যতাতে। এটা আলাদা করে নজর দিয়ে দেয় যে হিউম্যান ব্রেন কতখানি ডেভেলপ হয়ে গেল সেই সময়। Both Harappa and Mohenjo-daro featured a raised citadel or acropolis which was likely reserved for the ruling elites. যারা এলিট ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, যারা মাথায় থাকে, সমাজের সবসময় মাথায় থাকে, সেই সব বড় লোকজন, বুদ্ধিজীবী এবং প্রভাবশালী ব্যক্তিত্ব দ্বারা তারা দুর্গে বসবাস করত, এবং এই দুর্গ কালচার, সিটাডেল বা অ্যাক্রোপলিস যাকে বলা হয়, সেই বড় বড় বাড়িঘর, বিল্ডিং, দুর্গ, এই দুটোর নিদর্শন কিন্তু পাওয়া গেছে দুটো জায়গাতেই। এক
হরপ্পা 2, মহেঞ্জোদারো, দুখানা জায়গায় দেখা যাচ্ছে। তার মানে বড়লোকি কালচার, বড়লোকি কেন্দ্র, অ্যাডমিনিস্ট্রেটরদের যে প্রভাব সেটা কিন্তু সেই সময় পাওয়া যাচ্ছে। Beneath the citadel lay the lower town where the ordinary people lived in bricks built house. দুর্গ মানে পাথরের দুর্গ হবে, কিন্তু ইটের বাড়ি। সাধারণ মানুষের জন্য নর্মাল যে শহরায়ন হয়ে থাকে, নগরায়ন হয়ে থাকে, সেখানে সাধারণ মানুষ বসবাস করে এবং তার বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে বাকি লোয়ার টাউন জুড়ে, যেখানে ইটের ঘর বাড়িতে সাধারণ মানুষ বসবাস করে। One of the most striking aspects of these cities was the layout of streets and buildings based on a grid pattern. গ্রিড করে করে মানে সারিবদ্ধভাবে পরপর পরপর বেশ কিছু রাস্তাঘাট এবং প্ল্যান টাউন কনস্ট্রাকশন ছিল। যত্রতত্র বাড়ি দুমদারাক্কা তৈরি করে ফেলো তা নয়, প্ল্যান্ড ওয়েতে সারিবদ্ধভাবে পরপর ঘর বাড়ি সাজানো গোছানো ছিল। অর্থাৎ মিউনিসিপ্যাল যে কনসেপ্ট হওয়া উচিত, পৌরসভার যে কনসেপ্ট হওয়া উচিত, সেটা কিন্তু তখন এস্টাবলিশড হয়ে গেছে হরপ্পা বা মহেঞ্জোদারো বা বিভিন্ন এলাকাতে, যেটা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন যাকে আমরা বলছি। Granaries were an essential feature of Harappan urban centers. হরপ্পার যে শহুরে কেন্দ্র, সেখানে এই রকম ভাবে সারিবদ্ধ শস্যগার দেখতে পাওয়া যাচ্ছে। Another notable point was the widespread use of backed bricks in construction, which contrast with ancient Egypt, where sun-dried bricks were primarily used. যে সভ্যতা নাকি মিশরীয় সভ্যতার সমসাময়িক বা তার থেকে একটু প্রাচীন ইজিপ্টে বা মিশরীয় সভ্যতাতে দেখা গেছে যে সূর্যের তাপে শুকনো করা বা পোড়ানো মানে ইট দিয়ে ওখানে সভ্যতা তৈরি করা হয়েছিল। whereas আরও একটু আগে বা সমসাময়িক যে সভ্যতা, হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা, সেখানে কিন্তু ব্যাকেট মানে আগুনে পোড়ানো ইট দিয়ে বানানো হয়েছিল। তার মানে আরেকটু আধুনিক। সূর্যের তাপে পোড়ানো শক্ত ইট, তার থেকে কাঠিন্য ইট কোনটা হবে, যেটা তুমি আগুনে পোড়াচ্ছ, চুল্লিতে পোড়াচ্ছ। তো অর্থাৎ আরও আধুনিকতম কন্ডিশন থাকছে হরপ্পা সভ্যতার যুগে। The drainage system, especially in Mohenjo-daro, was exceptionally well developed. নর্দমা ঠিকঠাক করে ড্রেনেজ সিস্টেম, নগর পরিষেবা করা, মলমূত্র যাতে ঠিকঠাক করে বেরিয়ে যায়, ড্রেনেজ সিস্টেম একটা অদ্ভুতভাবে তৈরি করা হয়েছিল, যেটা বিশেষ করে পাওয়া যাচ্ছে মহেঞ্জোদারো এলাকাতে। ঠিক আছে, ড্রেনেজ সিস্টেম কোথার জন্য পপুলার মনে রাখতে হবে, মহেঞ্জোদারোতে পপুলার। এইটা বাবা খেয়াল রাখবে বেশি করে। এই কি পয়েন্ট বলে দিচ্ছি, কোনগুলো বেশি করে অফবিট দিতে পারে। ড্রেনেজ সিস্টেম তখনই বলে দেবে মহেঞ্জোদারো। ঠিক আছে, ব্রিক, প্যাকেট ব্রিক বললে হরপ্পা আরবান কালচার, গ্র্যানারিজ বললে হরপ্পা। Almost every house, where large or small, include a courtyard and a bathroom. প্রত্যেক বাড়িতেই একটা ছোট ছোট বাড়ি হোক বড় বাড়ি হোক, প্রত্যেক বাড়িতে কিন্তু টয়লেট সিস্টেম, সেপারেট টয়লেট সিস্টেম। কালীবঙ্গানে একটা উল্লেখযোগ্য নিদর্শন পাওয়া যায়। কি পাওয়া যায় স্যার কালীবঙ্গানে? মেনি হোমস ইভেন হ্যাড প্রাইভেট ওয়েলস। কালীবঙ্গানে প্রত্যেক বাড়িতে নিজস্ব একটা কুয়ো ছিল, পানীয় জল বা ব্যবহারিক জল মানে ব্যবহার করার জন্য নিজস্ব কুয়ো ছিল, প্রাইভেট কুয়ো ছিল, পাবলিক ওয়েল নয়, প্রাইভেট ওয়েল ছিল। যেমন প্রত্যেকের বাড়িতে এখন আলাদা আলাদা করে কলের লাইন থাকে, সেরকম ব্যাপারটা। At sites like Dholavira and Lothal, Gujarat, the entire settlement was fortified with internal divisions created by the additional walls and separating different areas of the town. ধোলাভিরা এবং লোথাল অঞ্চলে তুমি যদি যাওয়া যায়, তো সেখানকার বৈশিষ্ট্য যদি দেখা যায়, তাহলে দেখা যাবে প্রত্যেকের, আমাদের যেমন প্রত্যেকের বাড়িতে কি হয়, আশপাশ দিয়ে বেড়া দেওয়া হয় কিংবা পাঁচিল তুলে দেওয়া হয়, নিজের এলাকা নিজের বাড়ির চৌহদ্দিটুকু পরিমাপ করা হয়, সেই বৈশিষ্ট্য দেখা যাচ্ছে সেখানে। দুর্গের আশপাশ দিয়ে বেড়া রয়েছে মানে পাঁচিল রয়েছে, এবং সেখানে আবার অ্যাডিশনালি তোমার ওয়াল তৈরি করে দেওয়া যাচ্ছে, যাদের পরিষ্কার করে একদম হয় না ভাগাভাগি কার কোনটা এলাকা, মানে নগর কেন্দ্রিক সভ্যতা যা যা দরকার, এই ইন্টারনাল এক্সটার্নাল সমস্ত রকম যে আপডাল থাকা দরকার, সেগুলো কিন্তু সবই কিন্তু মজুদ ছিল এই অঞ্চল। অর্থাৎ অনেকটাই বলা যেতে পারে আজকের থেকে এত বছর, এত হাজার বছর পুরনো হওয়া সত্ত্বেও
নগর সভ্যতা কিন্তু তখনও কিন্তু ব্যাপকভাবে পরিপূর্ণ ছিল। তো আমরা আজকের ক্লাসে দেখে নিলাম যে টাউন প্ল্যান বা হরপ্পা সভ্যতার বিশেষ বৈশিষ্ট্যগুলো কি কি, বিভিন্ন অঞ্চলের বিশেষ কোন জায়গা থেকে কি কি নিদর্শন পাওয়া যাচ্ছে, কোন কোন সাইট ছিল, এক একটা জায়গার এক একটা নিদর্শন, কোন নদীর তীরে কোনটা অবস্থিত, সেখানে কি জিনিস পাওয়া গেছে, যেগুলো মুখস্থ করার জায়গা, যেগুলো জানার জায়গা, সেগুলো জেনে নিচ্ছি। এবার পরের ক্লাসে আমরা পরের এপিসোডে হরপ্পা সভ্যতার এগ্রিকালচার কেমন ছিল, ব্যবসা বাণিজ্য কেমন ছিল, নারীদের অবস্থান কেমন ছিল, উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত এরকম সমাজ শ্রেণী দ্বন্দ্ব ছিল কিনা, ধ্বংসটা কি করে হচ্ছে, অর্থাৎ অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচটা আমরা পরের দিনে জানবো। হরপ্পা সভ্যতার যে এত বিকাশ আজকের কাছে দেখে নিলাম, এই বিকাশটা দুম করে উবে গেল। তো এরকম ভাবে টেকনিক্যালি তোমরা চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ ক্লাস করতে থাকো, এবং নোট কিন্তু দেওয়া আছে, বারবার করে বলছি, টেলিগ্রাম গ্রুপে দেখো, ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে। পড়ো, লড়ো, আর মনে রাখবে সিভিল সার্ভিস যদি ক্র্যাক করতে হয় তাহলে সেরকম ভাবেই পড়তে হবে। বেস্ট অফ লাক প্রত্যেককে, কালকের ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।